প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আবার দীর্ঘ সময় পরে আমি আবার উপস্থিত হয়েছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। তোমরা সবাই ভালো আছো, করোনাকালীন অবস্থায় বাসার মধ্যে আশা করি সুস্থ আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে যা করিয়েছিলাম তা হচ্ছে কশি-অয়লার ইকুয়েশন, অর্থাৎ এই কশি-অয়লার ইকুয়েশনটা কিভাবে সমাধান করতে হয় সেই কাজগুলো করেছিলাম। সেখানে আমাদের ছিল যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0, ছিল এক্স এর কোনো ফাংশন, ছিল ত্রিকোণমিতিক ফাংশন, ছিল লগারিদম ফাংশন। এই বিভিন্ন ধরনের অঙ্ক আমি দুই একটা তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম, এবং আরো কিছু অঙ্ক না করলে এই প্রশ্নমালাটা পুরো এর জ্ঞান তোমাদের মাঝে আসবে। সেই কারণে আমি তোমাদেরকে এই ব্যাপারটা নিয়ে আবার একটু আলাপ করতে চাচ্ছি। কশি-অয়লার ইকুয়েশন যদি থাকে তাহলে আমাদের সব সময় একটা কাজ করতে হয়। এটা তোমাদেরকে গত দিনও বলেছি, আজকে আবারও বলতে চাচ্ছি। এটা হচ্ছে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড অথবা জেড ইকুয়াল টু লন অফ x ধরে ডিফারেন্সিয়েট করে একবার, দুবার, তিনবার, যতবার আমাদের ওখানে দেওয়া থাকে, যে অর্ডার পর্যন্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, সেই অর্ডারের কাজগুলো আমাদের এখান থেকে পড়ে নিতে হয়। প্রিয় শিক্ষার্থী, সেই কারণে আমরা এখানে বলতে চাই যে আমি কিভাবে এই অঙ্কগুলো স্টার্ট করব। আমি তোমাদের এই সূত্রগুলো গত দুদিন বেশ দেখিয়েছি, কিন্তু আজকেও আমি দেখাবো। তবে প্রথম আমি একটা সমীকরণ নিয়ে দেখাতে চাচ্ছি। দেখো, একটা সমীকরণ যখন আমি নিব, সেই সমীকরণ সমাধান করতে হলে তোমাদের কি করতে হয় সেটা একটু দেখো। আমার প্রথম আমি ধরে নিতে চাচ্ছি এস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, সমীকরণটা দেখতে চাচ্ছি মাইনাস 5x d প্লাস 9। দেখো, আমি এই ধরনের একটা সমীকরণ তোমাদেরকে উপহার দিতে চাচ্ছি, যার রাইট হ্যান্ড সাইড আছে এস স্কোয়ার লন এক্স। আমরা শুধু এক্স থাকলে তা করতে পেরেছি, সাইন এক্স থাকলে তা করেছি, কিন্তু লন এক্স থাকলেও তো করতে পারি, অথবা এর সাথে যুক্ত অবস্থায় যদি আরো কিছু থাকে তখন আমরা কি করতে পারি। সব সময় এই ইকুয়েশন গুলো সমাধান করার একটা মাত্রই পদ্ধতি, সেটা হচ্ছে ধরি, দেখো তোমাদের আমি পুরোটাই করে দিতে চাচ্ছি, ধরি x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড অর জেড ইকুয়াল টু লন অফ এক্স। এইটা লিখে আমরা সব সময় এক ধাপ, দু ধাপ, তিন ধাপ এইভাবে অন্তরীকরণ করে যেতে চাই। প্রথম যদি এটাকে অন্তরীকরণ করি, dz বাই dx ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি 1/x। দেখো প্রিয় শিক্ষার্থী, এটুকু আমি এখানে রেখে দিতে চাচ্ছি। তাহলে dx অফ z ইকুয়াল টু 1/x। আসো এর পরের ধাপ আমাদের দরকার, এখানে লেখালেখি, এখানে dy বাই dx ইকুয়াল টু আমরা লিখতে চাচ্ছি যে কথাটা, সেইটা তোমরা একটু দেখতে চাও বা দেখে নাও। dy বাই dx যখন আমি লিখবো, কিন্তু আমার এখানে এখানে কি আছে, dy বাই dz আছে, dy বাই dz ইন্টু dz বাই dx এই কথাটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই কথাটা লিখবো তখন দেখো এর একটা মান আমি আগেই জেনে ফেলেছি, তাহলে আমি লিখতে পারি dy বাই dz ইন্টু 1/x। তাহলে কি আমি এখান থেকে লিখতে চাই x dy বাই dx ইকুয়াল টু ddz অফ y। এখন দেখো, এইখানে আমরা একটা নতুন নোটেশন সব সময় কাজে লাগাই। সেই নোটেশনটা হচ্ছে, আমি এখানে লিখে দেই, আগে আমরা ডি দিয়ে প্রকাশ করতাম, সেটাকে একটু বাঁকা ডি দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, যেটাকে আমি বলি কার্সিভ ডি। এই কার্সিভ ডি ইকুয়াল টু আমরা ধরতে চাই ডি জেড। এটাও আমরা ধরে নিয়েছি, কারণ এটা না ধরলে আমাদের এই নোটেশন গুলো একই রকম হয়ে যায়। তাহলে আমরা এখানে এটা সমান আমরা পাচ্ছি ডি অফ ওয়াই। তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে তখন এই ধরনের একটা কথা পাবো। আমার এখানে কয়বার করা লাগবে? দুবার। তাহলে আমি আবার দেখি ddx অফ dy বাই dx। আমি এই কাজটা যদি করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি ddx অফ dy dz ইন্টু 1/x। দেখো এখানে ইউবি সূত্র চলে আসছে। তাহলে ইউবি সূত্র যদি আসে তাহলে তুমি এখানে লিখতে পারো 1/x ddx অফ dy বাই dz মাইনাস 1/x স্কয়ার dy বাই dz। প্রিয় শিক্ষার্থী, যখন এই পর্যন্ত হবে তখন আমাদের যা করণীয় সেটা তোমরা একটু দেখো।
আমার এখানে আমার লিখতে হবে, এই লাইনটা তুমি লিখতে পারলেই হয়ে যাবে, ddz অফ dy বাই dz। আমি এখানে dz দ্বারা ভাগ করেছি, গুণ করে নিলাম। তোমাদের আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না। এবার 1/s² dy বাই dz কথাটা লিখে নিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এর পরের টার্মটা যদি আমরা লিখি তাহলে লিখতে চাই 1/x। এখন আমার টার্গেট হলো আমি এখানে যা লিখেছি সেই লেখার জায়গাটা একটু তাকাও। আমি এখানে d² y ডিভাইডেড বাই dz² আর এটা সমান 1/x এটা লিখতে পারি। তাহলে আমার পুরো অঙ্কটা দাঁড়াবে dy বাই dz। এবার তুমি তাকাও, যদি আমি এখানে গুণ করি, এটা সমান আমি লিখে নিতে পারতাম এর পরের লাইনটা d² y ডিভাইডেড বাই ds²। তাহলে এর পরের লাইনটা যদি আমি এরকম লিখি, তুমি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ s² d² y ডিভাইডেড বাই ds² ইকুয়াল টু, আমি তাহলে এখানে থাকছে এইটা মানে কি d², এইটা মানে কি d² y, আমি একটু y লিখে নেই, মাইনাস d অফ y। এই থাকবে তখন আমাদের পুরো অঙ্কটা সেকেন্ড দুইবার ডেরিভেটিভ করলে। যদি তিনবার করি তাহলে আমরা এটাকে আমি আরেকটা লাইনে লিখতে পারি d ইনটু d মাইনাস 1 অফ y, d ইনটু d মাইনাস 1 অফ y। যদি আমি তিনবার করতাম তাহলে এখানে থাকতো d ইনটু d মাইনাস 1 d মাইনাস 2 অফ y। প্রিয় শিক্ষার্থী, আমার তিনবারে করার কোনো দরকার নেই, তাহলে আমরা এখানে দুবার পর্যন্ত করেছি। এখন সমীকরণটা কেমন দাঁড়ায় সেই কথাটা তোমরা একটু এখান থেকে মানগুলো পুট করো, দেখো কি আসছে। প্রথম কথা হচ্ছে তাহলে আমার এখানে ব্যাপারটা কি দাঁড়ালো। প্রথম আমার দাঁড়ালো d ইনটু d মাইনাস 1 d মাইনাস 1, পরটা কত দাঁড়ালো 5 ইনটু d মাইনাস 1, তারপরটা কত দাঁড়ালো n, আর পুরোটার সাথে আমার দেওয়া আছে একটা y, তাহলে আমার পুরোটার সাথে আমার একটা y। তাহলে তুমি সমীকরণটা কি পেলে দেখো, d² মাইনাস d, d² মাইনাস d মাইনাস 5 অফ d প্লাস 5 প্লাস 9। দেখো তোমার এখানে কি দাঁড়ালো, তুমি একটু যোগ বিয়োগ করে অঙ্কটা একটু করে নিতে পারো। তাহলে এখানে একটা বেশি d মাইনাস 1 লেখা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, এখানে শুধু d, আমার শুধু d প্লাস 9 দেওয়া আছে, শুধু d প্লাস 9 দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখতে চাচ্ছি d² মাইনাস d মাইনাস 5d প্লাস 9 অফ y, y ইকুয়াল টু s² ln অফ x। তাহলে আমার আসছে d² মাইনাস 6d প্লাস 9 অফ y ইকুয়াল টু s² ln অফ x। যখন আমাদের এই পর্যন্ত আসবে, আমার যখন সমীকরণ তৈরি হয়ে যাবে, তখন আমাদের ফার্স্ট টার্গেট হলো কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। এই কমপ্লিমেন্টারি ফাংশন যখন নির্ণয় করতে যাব, তখন তোমাদের মাঝে আমি আগেও বলেছি, এখনো বলতে চাই, তখন একটা অক্সিলারি ইকুয়েশন লিখতে হয়। সেই অক্সিলারি ইকুয়েশনটা আমি প্রথম লিখে যেতে চাচ্ছি, অক্সিলারি ইকুয়েশন। ইকুয়েশনটা কেমন, এটার পরিবর্তে m² 6m প্লাস 9 ইকুয়াল টু 0। অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে, m² প্লাস আমরা যেটা লিখেছি সেটা। আর এর আগে আমাদের আরেকটা কাজ আমরা করে নিয়ে আসতে পারতাম, যদি আমরা লিখতে চাই লিখতে পারি বা পরেও লিখতে পারি। এই যে s² সমান কি থাকে, আমরা কি ধরেছিলাম দেখো তো, একটু লিখে নিয়ে আসি। আমরা ধরেছিলাম x ইকুয়াল টু e টু দি পাওয়ার j, z ইকুয়াল টু ln অফ x। তাহলে আমরা এইটার পরিবর্তে একটা লাইন আমাদের লেখা দরকার ছিল, সেটা হলো s² দেওয়া আছে যেখানে, সেটার পরিবর্তে আমরা e টু দি পাওয়ার 2z লিখতে পারি, আর ln x এর পরিবর্তে z e টু দি পাওয়ার 2z। এটা আমরা বানিয়ে নিলে আমাদের জন্য একটু ক্যালকুলেশনের, এখন না বানালে পরে বানাতে হতো, আমি এটা লিখে নিলাম। অক্সিলারি ইকুয়েশনকে সমাধান করলে তুমি দেখো m-3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়, m ইকুয়াল টু 3 and 3 হয়। অক্সিলারি ইকুয়েশন যখনই তোমার হয়ে যাবে, তখন তোমাদের টার্গেট হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে কি কাজ করা সেটা একটু দেখো। এখন আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সব সময় দেখে আসছি,
যখন কোনো রিপিটেশন আসে তাহলে প্রথমটা অ্যাজ ইট ইজ, তার মানে a টু দি পাওয়ার z, a টু দি পাওয়ার z মানে হলো 3z প্লাস বি জেড টু দি পাওয়ার 3z। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, a টু দি পাওয়ার z প্লাস বি জেড অফ e টু দি পাওয়ার 3z। এখন এইখানে আমরা লিখতে চাই, এটাকে একটু পুরোটা লিখে নেই, a টু দি পাওয়ার 3z মানে হলো x কিউব, a x কিউব প্লাস বি লন x, তারপরে থাকলো x কিউব। তাহলে আমরা এখান থেকে পাই a প্লাস বি লন অফ x, তারপরে পেলাম x কিউব, a প্লাস বি লন অফ x, x কিউব, a প্লাস বি লন অফ x, x কিউব। তাহলে কি তুমি বলতে পারো তোমার অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে? কারণ কমপ্লিমেন্টারি ফাংশন যদি হয়ে যায় তখনই আমাদের যে একটু কঠিন জিনিসটা পার্টিকুলার ইন্টিগ্রাল করার প্রশ্ন এসে দাঁড়ায়। তুমি এবার তোমার এই কোশ্চেনটা একটু লিখে নাও, পার্টিকুলার ইন্টিগ্রাল। আমরা একটু দেখি, এখানে পুরো জায়গাটা আমি মুছে একটু পরিষ্কার করে নিতে চাচ্ছি। দেখো, পার্টিকুলার ইন্টিগ্রাল যখন লিখবো তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু 1 বাই, দেখো আমার এখানে ছিল d-3 তার হোল স্কয়ার, আর ডান দিকে ছিল z ইন্টু e টু দি পাওয়ার 3z, z ইন্টু e টু দি পাওয়ার 3z না ছিল কি 2z, z ইন্টু e টু দি পাওয়ার 2z। আমরা এই মুহূর্তে যদি সেটাই লিখি z ইন্টু e টু দি পাওয়ার 2z, এটা আমরা একটু, আর এই কমপ্লিমেন্টারি ফাংশনটা এখানে লিখে রাখি, না হলে আমরা হঠাৎ করে ভুলে যেতে পারি। তাহলে আমরা দেখো a প্লাস বি লন অফ x, তার সাথে থাকবে x কিউব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যদি হয়, তুমি দেখো যদি কখনো এক্সপোনেনশিয়াল থাকে, e এর পাওয়ার অফ সামথিং থাকে, তাহলে আমরা সব সময় এই জিনিসটাকে বাম দিকে নিয়ে যাই, তাহলে e টু দি পাওয়ার 2z টা বাম দিকে চলে যাবে, আর d এর পরিবর্তে তখন d প্লাস 2 বসবে। তাহলে এই 2 আছে যেহেতু, এখানে বসবে d প্লাস 2 মাইনাস 3 তার হোল স্কয়ার, আর এখানে কি আছে z আসছে। তুমি এই মুহূর্তে এখান থেকে লিখতে পারো, তাহলে তুমি লিখতে পারো e টু দি পাওয়ার 2z 1 বাই d মাইনাস 1 হোল স্কয়ার z। দেখো এইখানে আমার একটু হয়ে গেছে, আমি একটু পাল্টিয়ে যদি না লিখি তাহলে দ্বিপদী বিস্তৃতি সূত্রের মতো লিখতে পারবো না। আমি যদি লিখে 1 মাইনাস d হোল স্কয়ার লিখি তাহলে আমার দ্বিপদী বিস্তৃতির সূত্রটা লেখা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, e টু দি পাওয়ার 2z পেলাম, আর এখানে আমি পেতে চাচ্ছি 1 মাইনাস d এর পাওয়ার মাইনাস 2, তার সাথে আসবে একটা z। এই পর্যন্ত যাদের হয়েছে বা হবে, তারা পরবর্তী ধাপটা অনায়াসে করতে পারবে। তুমি দেখো এখানে তুমি পাচ্ছ e টু দি পাওয়ার 2z 1 প্লাস, দেখো ভিতরে এবং বাহিরে একই চিহ্ন যুক্ত, 1 প্লাস, তাহলে বোথ প্লাস, সবগুলো প্লাস হবে, তাহলে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা প্লাস, তারপরটা প্লাস, তারপরে এবার সবগুলো প্লাস প্লাস হতে থাকবে। তাহলে দেখো প্লাস ডট ডট ডট, আমি আর বেশি লিখলাম না, কারণ এখানে শুধু z এর পাওয়ার 1 আছে, একবার ডিফারেন্সিয়েট করলেই তার মান চলে আসবে। দ্বিতীয়বার যদি করতে থাকি তাহলে শূন্যের দিকে ধাবিত হয়, 0 0 0 ইত্যাদি আসবে। তাহলে আমার আর এর বেশি কিছু আমার লেখার কোনো দরকার নেই। এখন তুমি e টু দি পাওয়ার 2z ইন্টু z প্লাস 2 d অফ z যদি করো, প্লাস ডট 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 ইত্যাদি যদি লেখো, দেখো তোমার আসছে e টু দি পাওয়ার 2z, এখানে z প্লাস 2 ডিফারেন্সিয়েট করলে এটার মান হয় 1। তাহলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 2z 2 প্লাস z প্লাস 2, z ইকুয়াল টু আমরা লিখেছিলাম ln অফ x। তাহলে আমার এখানে আসছে s স্কয়ার ln অফ x প্লাস 2, s স্কয়ার ln অফ x প্লাস 2। প্রিয় শিক্ষার্থী, যখন আমার এইটুক হবে, তাহলে এবার জেনারেল সলিউশনে আমরা চলে আসি। দেখো আমাদের জেনারেল সলিউশনে যখন আনবো তখন আমরা কি লিখবো? জেনারেল সলিউশন হলো কি, আমাদের জেনারেল সলিউশন কি হবে? দুইটা মিলে, দুইটা মিলে কে কে, একটা হলো y, একটা হচ্ছে y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখো কমপ্লিমেন্টারি ফাংশন আমার আসছে a প্লাস বি লন অফ x, তার সাথে আছে x কিউব প্লাস a প্লাস বি লন অফ x, তার সাথে আছে x কিউব, আর
এখানে আছে এস স্কোয়ার টু লন এক্স প্লাস 2। তাহলে আমরা অঙ্ক যেমনই দেওয়া থাক না কেন, যেভাবেই দেওয়া থাক না কেন, তুমি যদি বেসিক জায়গাটা তোমরা যদি ঠিক মতো আয়ত্তে আনতে পারো, তাহলে কোনো অঙ্কেই কখনোই তোমাদের কোনো সময় ব্যয় হবে না এবং তোমরা অনায়াসে অঙ্ক করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটা ত্রিঘাতের অঙ্ক করি, তোমাদেরকে সেই ধরনের একটা অঙ্কের দিকে নিয়ে যেতে চাচ্ছি। দ্বিঘাতের একটা অঙ্ক করলাম, যার রাইট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার লন অফ এক্স আছে। এবার আমি ত্রিঘাতের একটা অঙ্ক করতে চাই, যার রাইট হ্যান্ড সাইড এক্স এর কোনো পাওয়ার সমন্বিত কিছু থাকে। দেখো, আমি প্রথম লিখতে চাচ্ছি এক্স কিউব ওয়াই বাই ডি এক্স কিউব মাইনাস এস স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এস স্কোয়ার। এর পরের ধাপ, পরে আছে আমার প্লাস 2x প্লাস 2x ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস, আমরা ধরি এখানে একটা 2y ইকুয়াল টু এক্স কিউব। দেখো, তোমাদের সাথে আমি সবসময় একটা কথা প্রায় সবসময় বলি যে নোটেশন গুলো সম্বন্ধে যদি ভালো ধারণা না থাকে, তাহলে আমরা কখনোই এই অঙ্কগুলো ভালো করতে পারবো না। এখন দেখো, আমি এখান থেকে একটু আগে যেহেতু এই একই জিনিস করেছি, আমি বারবার এক কথা লিখতে চাচ্ছি না। প্রথম আমি শুধু ধরে নিতে চাচ্ছি, ধরি x equal to e to the power z or z equal to ln of x। আর আরেকটা জিনিস আমরা ধরেছি এখান থেকে, দেখো dd z equal to বাঁকা d হলে আমরা এখান থেকে পেয়েছিলাম x dy by dx সমান d of y s square d square y divided by ds square সমান d into d minus 1 of y x cube d cube y divided by dx cube সমান আমার ছিল d minus 1 d minus 2 of y। এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে আমি আমার সমীকরণে যদি বসাইয়া দেই, তাহলে তুমি কি পাবে? সমীকরণে যখন বসাবে তখন তুমি তোমার মূল সমীকরণ যেটা তোমার দরকার, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা ডি এর সাপেক্ষে দরকার, সেটা তুমি পেয়ে যেতে পারো এখান থেকে। সেই কাজটাই দেখো, ডি মাইনাস 1 ডি মাইনাস 2 মাইনাস এস স্কোয়ার থাকলে ডি ইন্টু ডি মাইনাস 1 প্লাস 2 ডি অফ ডি, আর একটা আছে মাইনাস 2, আর সবকিছুর সাথে আছে ওয়াই। আর এক্স কিউব সমান আমরা লিখতে পারি, দেখো এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কিউব সমান আমরা কি লিখতে পারি সেটা একটু দেখো। আমরা ই টু দি পাওয়ার 3z লিখতে পারি কিনা দেখো, এক্স কিউব ইকুয়াল টু, তাহলে এখানে ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার 3z। দেখো, সমীকরণটা তৈরি হয়ে গেল। এই সমীকরণটাকে এখন সিম্পলিফাই করলে আমাদের এখানে কি দাঁড়ায় সেটা একটু দেখাও। আমি যদি এটাকে একবারে গুণ করতে দরকার নেই, আমি দুইবার একটু গুণ করতে চাচ্ছি। ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 মাইনাস ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস 2d, আর এটাকে আমি এখানে লিখি ই টু দি পাওয়ার 3z। তাহলে দেখো, আর হলো মাইনাস 2, এর সাথে আছে হলো ব্র্যাকেট দিয়ে লেখো y, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার ছিল, না হলে তো আমার হচ্ছে না, ইকুয়াল টু y। দেখো, এবার আমি পাচ্ছি ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 2d মাইনাস ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস 2d মাইনাস 2 ইকুয়াল টু দেখো এখানে ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3z। একটু যোগ করে দেখতে পাচ্ছি ডি কিউব মাইনাস 3 আর 1 4 4d স্কোয়ার। এবার দেখো 2 আর 2 4 থেকে 1 গেলে তাহলে থাকছে হইলো আমার, একটু তাকাও কত হচ্ছে, আর একটা জায়গায় একটু দেখো কোথাও কোনো রয়ে গেল কিনা, 2d, তাহলে প্লাস ডি, এখানে 2 একটা প্লাস ডি, তাহলে এখানে হলো প্লাস ডি, তাহলে হলো কত প্লাস 5 অফ ডি। আর আমার কি আছে সর্বডানে, আমার আছে হইলো মাইনাস 2, তাহলে মাইনাস 2 এর হইলো কি থাকলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3z। দেখো, আমাদের সমীকরণটা তৈরি হয়ে গেল। তাহলে আমাদের সমীকরণটা কি হলো, ডি কিউব মাইনাস 4 অফ ডি স্কোয়ার, তারপর থাকলো প্লাস 5d মাইনাস 2 অফ y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3z। প্রিয় শিক্ষার্থী,
সমীকরণ যখন হয়ে যায় তখন আমাদের কাজ কি? তখন আমাদের একটাই কাজ, যে অক্সিলারি ইকুয়েশন তৈরি করা। অক্সিলারি ইকুয়েশন যদি তৈরি হয়ে যায় তাহলে তোমরা সবাই তোমাদের অঙ্কে বেশি সময় আর লাগবে না। একটু দেখো, অক্সিলারি ইকুয়েশন আমি তৈরি করতে চাচ্ছি। দেখো, অক্সিলারি ইকুয়েশন যদি তৈরি করতে চাও তাহলে দেখো m কিউব মাইনাস 4m স্কয়ার প্লাস 5m মাইনাস 2 ইকুয়াল টু 0 পাবে। এখন এই অঙ্কটা ডাইরেক্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে মিডল ত্রিঘাত সমীকরণ, মিডল টার্ম বের হচ্ছে না, সূত্রে পড়ছে না, কোনো কাজ করা যাচ্ছে না। তখনই তোমাদের স্মরণ করে দিতে চাচ্ছি ভ্যানিশিং মেথড। এম এর মান যদি আমি অন বসাই, দেখো তো একটু কি হয়। এম এর মান যদি অন বসাই তাহলে অন 4 5 minus 2 4 5 আর অন 6 4 আর 2 6। ওকে, m equal to মাইনাস m equal to অন বসালে প্রদত্ত এই যে আমি যদি রাশি ধরতাম তাহলে আমরা ওই যে ভ্যানিশিং মেথডে বলে আসছিলাম m equal to অন হলে প্রদত্ত রাশিটির মান 0, অতএব m minus 1 রাশিটির একটি সাধারণ উৎপাদক। এই ধরনের অঙ্ক যখন আমরা করি তখন একটা লাইন গ্যাপ দিয়ে এই কথাটা লিখে যাই, একটা লাইন গ্যাপ দিয়ে আমরা এই কথাটা লিখে যাই। কার কার এটা মনে আছে? সবার যেহেতু মনে থাকা উচিত, কারণ এটা ছোট ক্লাসের। এবং প্রথমটার পাওয়ার আমরা মিলাই, তাহলে m স্কয়ার, তাহলে m কিউব মাইনাস m স্কয়ার লাগবে আমার 3m, তাহলে মাইনাস 3m স্কয়ার প্লাস 3m প্লাস 3m, তাহলে থাকলো কত? প্লাস 3m, আমার আছে কত? 2। তাহলে এখানে একটা 2 বসালে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাবো 2m মাইনাস 2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখতে পাচ্ছ m স্কয়ার m মাইনাস 1 ইন্টু m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে যদি আরেকবার আমি ফ্যাক্টরাইজ করি, দেখো তাহলে এখান থেকে পাবো m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে তুমি পাচ্ছ m ইকুয়াল টু অন 2 বার অন এন্ড তুমি আবার দেখতে পাচ্ছ এখানে আবার রিপিটেশন চলে আসছে। তোমার কথা ছিল রিপিটেশন আসা মানেই হলো সেটাকে একবার নেক্সট, প্রথমটা অ্যাজ ইট ইজ, দ্বিতীয়টার ক্ষেত্রে তোমাকে কি লিখতে হতো কথাটা মনে আছে কিনা? একটা এখানে যেহেতু জেড এর ফাংশন, জেড দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে ফেলি। কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি এখানেই লিখি। তাহলে কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 e to the power z প্লাস এই দেখো c2 z e to the power z প্লাস c3 e to the power 2 z। আমার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে কি লিখতে পারি? দেখো c1 x প্লাস c2 z equal to ln x, তাহলে এখানে আমি x ln x লিখি, ভালো হবে। আবার c3 x স্কয়ার। দেখো আমার এই কমপ্লিমেন্টারি ফাংশনটা, আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলো না। এবার দেখো পার্টিকুলার ইন্টিগ্রালটা করার জন্য আমি এটাকে রেখে দিয়েছি এখানে, পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই f অফ d প্রাইম। তাহলে আমরা লিখবো d কিউব মাইনাস 4 অফ d স্কয়ার প্লাস 5 অফ d মাইনাস 2, আর আছে আমার e টু দি পাওয়ার 3z, আর আছে আমার e টু দি পাওয়ার 3z। তোমাদের একটা মজার জিনিস চলে আসছে, e টু দি পাওয়ার x সমন্বিত যদি থাকে তাহলে আমরা দেখব ডাইরেক্ট এটাকে বসালে ইহার মান শূন্য হয় কিনা। আমি একটু পুরো অঙ্কটায় e টু দি পাওয়ার 3z টাকে বসিয়ে দিতে চাচ্ছি। যদি বসিয়ে দিয়ে দেখি কি দাঁড়ায়, দেখো এবার আমরা পাচ্ছি 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 স্কয়ার প্লাস 5 ইন্টু 3 মাইনাস 2, আর কি আছে e টু দি পাওয়ার 3z। তোমরা একটু যোগ বিয়োগ করে নাও। দেখো 27, আমি তা লিখে নেই আমার সুবিধার্থে। 27 3 3 9 4 9 36 যোগ 15 যোগ বিয়োগ 2 e টু দি পাওয়ার 3z। আর 7 তাহলে 36 এর 2 37 27 আর 5 1 বাই কত থাকছে 4 e টু দি পাওয়ার 3z। দেখো তো যোগ বিয়োগটা তাহলে আমরা এখান থেকে করে নিলাম 1/4 e টু দি পাওয়ার 3z।
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1/4 x কিউব। প্রিয় শিক্ষার্থী, যখন আমার পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে যাবে তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে আমরা জেনারেল সলিউশনে নিয়ে আসা। জেনারেল সলিউশনে নিয়ে আসার জন্য তোমাকে কি করতে হবে? লিখতে হবে। কি লিখতে হবে? জেনারেল সলিউশন ইজ এখানে কি হবে? কিসের? ওয়াই। ওয়াই কি হচ্ছে? কত হবে দেখো, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন যা পেয়েছিলাম সেটাকে একটু একটু করে বসে দিতে চাচ্ছি, প্লাস 3x কিউব, আর কি আছে? প্লাস 1/4 x কিউব। দেখো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তুমি কি তাহলে এই সিদ্ধান্তে আসতে পারো যখন যেভাবেই থাকুক না কেন আমরা সেই জিনিসগুলো সবসময় আমাদের সুবিধা মতো অবস্থানে নিয়ে আসতে পারি এবং অঙ্কটা সেরে নিতে পারি? প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যতটুকু হলো তোমাদের আশা করি এই নিয়মের অঙ্ক যদি কখনো আসে তোমরা সবাই পারবে। আশা করি এই কথাটা তোমাদের যেন মনে থাকে। এবার দেখো, একটু ব্যতিক্রমধর্মী একটা অঙ্ক করাই, তাহলে তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকবে না। এই ব্যতিক্রমধর্মী অঙ্ক করার আগে আমরা এত সময় দেখেছি কিভাবে সমীকরণ তৈরি করতে হয়। আমি আবার সমীকরণ তৈরি করার পরে যদি কিনা ইহাতে কোনো শর্ত আরোপ করে তাহলে তোমার সেই ক্ষেত্রে মানগুলো, বিশেষ সমাধান যেটাকে আমরা বলি, সেই বিশেষ সমাধানগুলো কিভাবে আসে সেটা আমি করতে যাচ্ছি। দেখো, আমি আবারও একটা সমীকরণ লিখতে চাচ্ছি, x² d² - 3xd প্লাস ধরে নিলাম প্লাস 4 of y ইকুয়াল টু ধরে নিই s²। এখানে ধরে নিয়েছি s²। তোমরা যারা এই পর্যন্ত বুঝো তাদের জন্য শর্তটা একটু লিখে নেই। y of on, এখানে দুটো শর্ত দেওয়া আছে। y of on equal to 0, y of e equal to, আরেকটা আছে y of e equal to a square, y of e equal to a square। প্রিয় শিক্ষার্থী, এই দুই শর্তের সাপেক্ষে বিশেষ সমাধানটা কি হয় এইটা আমি নির্ণয় করতে যাচ্ছি। যেহেতু নির্ণয় করতে যাচ্ছি, তোমরা এইটা আগে যে নিয়ম করেছি অবিকল একই নিয়মে করে জেনারেল সলিউশন যেটা পাবে সেই জেনারেল সলিউশনে এই দুইটা শর্ত আরোপ করে আমরা যে এ বি সি ইত্যাদি লিখি সেইগুলোর মান বের করে বসাই দেওয়াটাই হচ্ছে আমার এই বিশেষ সমাধান। আসো আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। সব অঙ্কের জন্য লেট, এটা কিন্তু তোমার একেবারেই এই অঙ্কের জন্য এইটা সব ক্ষেত্রে ln of x এবং ডিডি এ জেড কে আমরা লিখেছিলাম একটু কার্সিভ ডি। এই পর্যন্ত এইটাকে কাজে লাগিয়ে এই সমীকরণটা কেমন দাঁড়ায় আমি এখানে একটু লিখে ফেলি। তাহলে আমরা সমীকরণটা দাঁড়াবে ডি ইন্টু ডি মাইনাস 1, আরটা কি হবে 3d প্লাস 4, এর সাথে আছে আমার y আর e টু দি পাওয়ার 2z, s² মানে e টু দি পাওয়ার 2z। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো 3 4 4d 4d প্লাস 4 of y equal to e to the power 2z। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তাহলে আমরা ইকুয়েশনটা একটু বানাই। এখন আমাদের প্রথমেই দরকার অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন আমরা কি দিয়ে লিখি? m দিয়ে লিখি। তাহলে 4m plus 4 equal to 0, তাহলে m minus 2 whole square equal to 0। তাহলে কি পাচ্ছি? m equal to 2, 2। অক্সিলারি ইকুয়েশন হওয়া মানেই হলো তুমি বলে নিতে পারো কমপ্লিমেন্টারি ফাংশন তুমি নির্ণয় করতে পারবে। এবার দেখো কমপ্লিমেন্টারি ফাংশন হবে, আমরা কি লিখি? a e to the power z, a e to the power z, z মানে হলো 2z প্লাস b z of e to the power 2z। তুমি একটু সুন্দর করে লেখো তাহলে এখান থেকে a প্লাস bz e to the power 2z। তুমি যদি এবার x এর ফাংশন দিয়ে লেখো তাহলে তুমি বলতে পারো a প্লাস b ln of x আর এখানে থাকবে s²। প্রিয় শিক্ষার্থী, কমপ্লিমেন্টারি ফাংশন আমার তৈরি করা হয়ে গেল।
যখনই কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করা হয়ে যাবে তখনই তোমার মাঝে উপস্থিত হবে কি হবে বলো, পার্টিকুলার ইন্টিগ্রাল। আমি আবার পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখে নিতে চাচ্ছি। দেখো তো পার্টিকুলার ইন্টিগ্রালটা আমার কেমন দাঁড়ায়। প্রথম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু 1 এটাকে আমি d-2 হোল স্কয়ার দিয়ে লিখতে চাই। d-2 হোল স্কয়ার ইকুয়াল টু e⁴2। তুমি দেখো e⁴2z, প্লিজ একটু ভালো করে লক্ষ্য করতে হবে, এটা বসালে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা বসানো যাবে না। তখন আমাদের টার্গেট হচ্ছে d এর পরিবর্তে এটা যোগ করতে হবে, d+2 - 2 তার হোল স্কয়ার e⁴2z যেটা আছে সেটা বসে যাবে। প্রিয় শিক্ষার্থী, এইটুক তোমাদের কাছে আমার একমাত্র, আমি তোমাদেরকে বলেছি যে e⁴z সমন্বিত যদি কখনো আসে তখন তোমাদের এই কাজটা সেরে নিতে হয়। দেখো তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এটাকে কিন্তু আমাদের সবসময় লেফট সাইডে লিখতে হয়। আমি একবারে যেভাবে লিখতে হয় সেটা লিখে দিচ্ছি। তাহলে e⁴2z 1/d²। এখানে কিছু নাই মানে হচ্ছে তুমি ধরে নিতে পারো এখানে একটা অন আছে। এখানে কিছু নাই মানে হলো তুমি এখানে ধরে নিতে পারো একটা অন আছে। 1/z অফ 1 এটাকে যদি করি তাহলে e⁴2z আগে 2z বসাই, একবার করলে হয় z, দুইবার করলে হয় z²/2, একবার করলে হয় z ইন্টিগ্রেশন। আবার তাকে যদি দ্বিতীয়বার করি তাহলে হচ্ছে z²/2। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই। তাহলে একবার দেখো, আমরা এখানে লিখতে চাই, এটার পরিবর্তে কি লিখতে চাই, s²। এটার পরিবর্তে কি লিখতে চাই, s²। এটার পরিবর্তে লিখতে চাই ln of x তার হোল স্কয়ার/2। প্রিয় শিক্ষার্থী, আমাদের জেনারেল সলিউশন বের হয়ে গেল। এবার আমাদের জেনারেল সলিউশনটা আমরা একটু বসাই, একটু লক্ষ্য করো কি দাঁড়াবে এখানে জেনারেল সলিউশন কেমন হবে একটু দেখো। y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের ছিল, একটু আমি মুছে ফেলেছি, তখন তোমরা একটু দেখো a প্লাস বি এক্স না বি লন এক্স তার সাথে ছিল s², a প্লাস বি লন এক্স তার সাথে ছিল s²। আর এখানে পেলাম প্লাস s² ln of x তার হোল স্কয়ার/2। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বসাকুল্যে এই অবস্থা এসে দাঁড়ালো। এখন আমরা যে কাজটা করব তোমাদের জন্য যত সংক্ষেপে সমাধান করা যায় সেই কাজটাই হলো আমাদের একমাত্র। দেখো আমি এটাকে একটু এভাবে লিখতে চাচ্ছি, তোমরা সবাই ক্যালকুলেশন করতে সুবিধা হবে। s²টাকে কমন নিয়ে লিখতে চাচ্ছি। এবার দেখো x = প্রথমটা বলা আছে অন, x = দেখো তখন y = কত, 0। x = যখন অন দিব y = 0। এটা যদি আমি বসাই তাহলে অন = a প্লাস b * 0 প্লাস 0 0 ইত্যাদি সব 0 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x = যদি অন বসাই তাহলে x = অন বসালে এর মান পেয়ে যাচ্ছি, একটু ভালো করে তাকাও। x = যদি অন বসাই y = 0 লেফট সাইড, তাহলে এখানে আমাদের 0 বসবে। তাহলে a = শেষ পর্যন্ত দাঁড়ালো 0। x = যদি e বসাই তাহলে y = e²। তুমি দেখো e² এর মান 0, তাহলে 0 প্লাস b ln of e মানে হচ্ছে অন, তাহলে আমরা b * on লিখতে পারি। আর এখানে আমরা লিখতে পারি প্লাস হাফ। এবার x = e, তাহলে এর ডান দিকে আমরা e² লিখতে পারি। তাহলে তুমি দেখো ক্যালকুলেশন করলে b = -হাফ কথাটা এখান থেকে চলে আসবে। b = এখানে থাকছে হলো বেশি করি on = b প্লাস হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি b = প্লাস হাফ, নট মাইনাস, b = প্লাস হাফ চলে আসছে।
শেষ পর্যন্ত এখন সমীকরণটা কি দাঁড়ায়, এইটাই হচ্ছে আমার স্পেশাল সমীকরণ, যেটাকে আমরা বলি বিশেষ সমাধান। এবার আমি মানগুলো বসিয়ে দেই, এর মান 0, বির মান হাফ, তাহলে আমার বিশেষ সমাধান, এটাকে আমরা বলি বিশেষ সমাধান। বিশেষ সমাধান, এই বিশেষ সমাধানটা কেমন হবে দেখো, একটু তাকাও। সমাধান, বিশেষ সমাধানটা কেমন আসছে, y ইকুয়াল টু এর মান 0, বির মান হাফ, তাহলে হাফ লন অফ x, হাফ লন অফ x প্লাস লন অফ x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, লন অফ x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আমরা যদি এই কাজটা করি তাহলে তোমার এখান থেকে কি কমন যায়, একটা জিনিস কমন যাচ্ছে। তাহলে দেখো আর একটু রয়ে গেছে, কোথায় জানো একটা স্কয়ার রয়ে গেছে, একটু দেখো কোথায় জানো একটা স্কয়ার রয়ে গেছে। এবার ডান দিকে যদি একটা স্কয়ার দেই তাহলে তুমি এখানে কি পাও, এখানে গেল স্কয়ারটা রয়ে গেছে আমার 1 প্লাস দেখো এখানে একটা স্কয়ার আছে, পুরোটার সাথে একটা স্কয়ার দেওয়া আছে। এখন তুমি এখান থেকে তোমার সুবিধা মতো এক্স স্কয়ার ইন্টু হাফ অফ লন এক্স কমন নিতে পারো। তোমার এটা তোমার একেবারেই নিজস্ব ব্যাপার। তুমি যদি এখান থেকে হাফ লন অফ এক্স আর একটা এস স্কয়ার আছে, তাহলে এস স্কয়ার বাই কমন নাও, 1 প্লাস লন এক্স এটা থাকে। এটা তোমার সুবিধা মতন যে যেভাবে বসায় তার কাজই হচ্ছে সেটা। তাহলে আমাদের শেষ পর্যন্ত উত্তরটা দাঁড়ালো h স্কয়ার বাই 2 লন অফ x আর 1 প্লাস লন x। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই নিয়মের যত অঙ্কই থাক না কেন, যেভাবেই থাক না কেন, তোমরা সকলে পারবে। তোমাদের সকলকে আজকের জন্য ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ এই প্রশ্নমালাটা তোমাদের তাহলে অয়লার ইকুয়েশনটা শেষ হয়ে গেল। আগামী দিন আমি নতুন কোনো সূত্রতে চলে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।